প্রায় 14 বছর ধরে বরিশালে আছি। আমার হাজব্যান্ড আরও বেশি দিন ধরে বরিশালে আছে। তো বরিশালের স্থানীয় হয়ে গেছে অনেকটাই। তো বরিশালের আপু ভাইদের পছন্দের খাবার আমাদেরও এখন পছন্দের খাবার হয়ে গিয়েছে। তো সেরকম একটি রেসিপি আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। এই তো আমি দেখে বুঝতে পারছেন বিগ সাইজের একটি শসা না, এটা আসলে বরিশালের ভাষায় এটা মরমা বলে, কোন এলাকায় কী বলে জানি না। তো বরিশালের খুবই পছন্দের একটি খাবার হচ্ছে এই মরমা। তা মরমা কীভাবে রান্না করব সেটাই চলেন দেখে আসি। প্রথমে চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি কিছুটা তেল, 1 কাপের একটু কম তেল দিয়ে দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিলাম তেলটা যাতে না ছিটাছিটি করে। তো এ পর্যায়ে কিছুটা চিংড়ি মাছ আমি আগে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সেটা চিংড়ি মাছটাই আমি এপাশ ওপাশ করে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে আমি হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে একটু সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিব। এই তো এক এক করে চিংড়ি মাছটা সুন্দর করে তুলে নিব। এই তো তুলে নিলাম। আর এই রান্নাটা আমি বরিশালের আপুদের কাছ থেকে সরাসরি শিখেছি, তাদের মতো করেই চেষ্টা করছি। জানি না তাদের মতো হবে কিনা, যদি ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর যে হালকা একটু তেল দিয়ে দিলাম, আবারও দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি যেটা করব, পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে এরপর যাই আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিব। এখন যেটা করব, 1.5 চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি, 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি জিরা বাটা এবং 1/2 চামচের মতো দিয়েছি আদা বাটা। আদাটা একটু কম দিতে হবে, যেহেতু সবজি রান্নায় আদা একটু কাঁচা গন্ধ থেকে যাবে। তো এরপর যে হালকা একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। যত সুন্দর করে মশলাটা কষানো হবে তত ভালো রান্না হবে। তো এই পর্যায়ে 2 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদের গুঁড়া দিব। মরিচটা একটু বেশি দিব, যেহেতু মরমাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু ঝালঝাল হলে খেতে ভালো হয়। তো এই পর্যায়ে মশলা কষানো হয়ে গেছে, আগেই কেটে রাখা মরমা এবং আলু একসঙ্গে দিয়ে দিলাম। মরমাটা একদমই পেঁপের মতো কাটতে হবে, ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে সুন্দর করে ওভাবে করে কেটে একটু ধুয়ে নিলেই হবে। তো এই পর্যায়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, হালকা বলতে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। আর এই মরমাটা অবশ্যই নির্বাচন করার সময় একটু বতি দেখে নির্বাচন করতে হবে। যদি বেশি কচি হয় তাহলে মরমাটা তিতে হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে মরমা রান্নাটা খেতে কিন্তু ভালো হবে না। তো এই পর্যায়ে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি আগে চিংড়ি মাছ ভাজার সময় একটু দিয়েছিলাম, তাই একটু লবণটা পরে দিলাম। তো এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনা ওঠানোর পরে মরমাটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছ আগেই ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। তো এখন যেটা করব, মিডিয়াম আছে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু সুন্দর করে নেড়েচেড়ে দিব। এই তো এ পর্যায়ে দেখে বুঝতে পারছেন মরমাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দিব, 1 কাপের মতো গরম পানি আমি দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় মরমাটা রান্না করলে একটু মাখা মাখা ঝোল হলে বেশি টেস্টি হয়। তো এ পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনা ওঠানো করে একটু নেড়ে চেড়ে দিলাম। রান্নাটা প্রায় শেষের দিকে মাশাআল্লাহ। তো এ পর্যায়ে উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এটা দিলে রান্নাটা খেতে কিন্তু খুবই অসাধারণ। মরমাটা অনেক মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, তো চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। তো আপনারা চাইলে অন্য মাছ দিয়েও রান্না করে খেতে পারবেন, খেতে কিন্তু খারাপ হবে না। কথা বলতে বলতে রান্নাটা একদমই শেষের দিকে। মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতে যে কি অসাধারণ ছিল আসলে বলে বোঝানো যাবে না। সেটা বুঝতে হলে অবশ্যই একবার ট্রাই করতে হবে রেসিপিটি। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।